হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য এমন একটি সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে এসেছি যা আপনাদের মাথা ঘুরিয়ে দেবে। সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে হাজারো টুইস্ট। সিনেমাতে হিরো আর হিরোইন এই দুইজনের মধ্যে কে বড় খিলাড়ি তাই আপনাকে খুঁজে বের করতে হবে, যার জন্য আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই এক্সপ্লেনেশন শুনতে হবে। আর আমাদের আজকের এই সিনেমার নাম হলো লেভেল ক্রস। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা রাঘু নামের একজন লোককে দেখতে পাই, যে স্টেশনের গেট মাস্টার। এখানে রঘুর একটাই কাজ, যখনই কোনো ট্রেন আসে তাকে সবুজ পতাকা দেখিয়ে রাস্তা ক্লিয়ার আছে এমনটা জানিয়ে দেওয়া, আর যদি কখনো কোনো জায়গায় গড়বড় থাকে তাহলে লাল পতাকা দেখিয়ে তাকে সাবধান করা। কিন্তু রঘু এখানে যেই স্টেশনে কাজ করে সেটা রাজস্থানের মরুভূমির মধ্যে অবস্থিত, যেখানে কোনো মানুষ নেই। রঘু এখানে স্টেশনের পাশেই থাকা ঘরটিতে থাকে, আর তার কাছে একটা গাধাও রয়েছে যে কিনা তাকে একাকিত্বের সঙ্গ দেয়। রঘুর এখানে শুধুমাত্র দুইটা কাজ, একটা পতাকা দেখানো আর তার গাধাকে সঙ্গে নিয়ে পাশের গ্রামে যাওয়া, যেখানে কোনো মানুষ তো থাকে না, কিন্তু সেখানে একটি পানির কুয়া রয়েছে, যেখান থেকে রঘু রোজ তার গাধাকে সঙ্গে নিয়ে পানি নিয়ে আসতে যায়। আর সে তার রোজকার খাবার দাবারের জন্য টমেটো থেকে শুরু করে অল্প কিছু সবজিও লাগায়। কিন্তু মানুষের কাছে সবকিছুই থাকুক না কেন, একা থাকতে থাকতে সেই একাকিত্ব মানুষটাকে ভেতর থেকে খেয়ে ফেলতে শুরু করে, যেটাই এখানে সিনেমার রঘুর সঙ্গে হয়েছে। তার সঙ্গে কথা বলার কোনো মানুষ নেই, তাই সে তার গাধাকেই নিজের জীবনের সব কথা বলে। পরের দিন সকাল হলে আমরা দেখতে পাই রঘু তার কাজে লেগে গেছে, আর সেখান থেকে একটি ট্রেন যায়। সে ট্রেনটিকে সবুজ পতাকা দেখিয়ে সিগন্যাল দেয়, কিন্তু এখানে ট্রেনটি চলে যাবার পর ট্রেন থেকে একটি জিনিস পড়ে যায়, আর সেটি অন্য কিছু নয়, একটা মেয়ে। আর এই মেয়েটার নাম হলো চৈতালি। রঘু এসে এই মেয়েটিকে দেখতে পেয়ে বেশ অবাক হয়। এখানে রঘু বুঝতে পারে না মেয়েটিকে কেউ ধাক্কা দিয়েছে নাকি সে নিজেই ট্রেন থেকে লাফ দিয়েছে। রঘু চৈতালির কাছে এসে চেক করে সে বেঁচে আছে কিনা, আর সে দেখতে পায় মেয়েটি এখনো বেঁচে আছে। তাই সে চৈতালিকে উঠিয়ে নিজের ঘরে নিয়ে আসে, আর সে খুব যত্ন করে তার সেবা করতে থাকে। আর এর কিছুক্ষণ পরে চৈতালির হুঁশ ফিরে আসে। সে তো চোখের সামনে রঘুকে দেখে বেশ ভয় পায় আর বলে, আপনি কি? আমি এখানে কি করে বা আসলাম? রঘু চৈতালিকে শান্ত করে বলে, আপনি একদমই ভয় পাবেন না, আপনি এখানে সেফ রয়েছেন। চৈতালি তখন ঘাবড়ে গিয়ে বলে, দেখুন সে যাই হোক, আমাকে এখন যেতে হবে। আমার স্বামী নিশ্চয়ই আমাকে এতক্ষণ খোঁজাখুঁজি করছে। আমি জানি না আমার সঙ্গে কি হয়েছে, আমি কিভাবে এবার ট্রেন থেকে পড়ে গেলাম। আমার স্বামী ফিলিপও সেই ট্রেনেই ছিল, সে আমার জন্য অনেক চিন্তা করবে। তাই আমাকে অন্য আরেকটি স্টেশনে যেতে হবে, যাতে করে আমার স্বামী আমাকে খুঁজে পায়। এইটা বলে চৈতালি বাইরে বের হয়ে আসে। চৈতালি বাইরের দৃশ্য দেখে বেশ অবাক হয়, কারণ তার দুই চোখ যতদূর যাচ্ছিল শুধুমাত্র মরুভূমি ছিল। তবুও সে হেঁটে হেঁটে আগে যাওয়ার চেষ্টা করে, কিন্তু একটা সময় সে অনেক ক্লান্ত হয়ে যায়, যার কারণে রঘু আবারও চৈতালিকে নিজের বাড়িতে নিয়ে আসে। রঘু এসে চৈতালিকে বলে, দেখো তুমি এভাবে হেঁটে হেঁটে আর কত দূরই বা যেতে পারবে? আর রাস্তায় যেতে যেতে ক্ষুধার যন্ত্রণায় হয়তোবা তুমি মারাও যেতে পারো। তাই আমাদেরকে এখানে অন্য আরেকটি পথ খুঁজে বের করতে হবে। এরপর রঘু এসে বিছানাপত্র ঠিক করে দেয় চৈতালিকে আরাম করার জন্য, আর সে নিজে বাইরে গিয়ে বসে তার গাধার সাথে। রঘু এখানে নিজের গাধাকে চৈতালির সম্পর্কে সবকিছু বলছিল আর হাসছিল। রঘুর কথার এই আওয়াজ শুনে চৈতালি বাইরে বের হয়ে আসে, কিন্তু এ কি, সে যখন বাইরে আসে রঘুর সঙ্গে সে কাউকেই দেখতে পায় না। রঘু চৈতালিকে দেখে বলে, আরে তুমি ভয় পেয়েছো নাকি? এখানে আমি ছাড়া আর কেউ নেই। আসলে এই মরুভূমিতে একা থাকতে থাকতে আমি নিজের সঙ্গে নিজেই কথা বলতে শুরু করেছি। তাই তুমি এখন যাও, আরাম করো, ভয় পাবার কোনো দরকার নেই। পরের দিন সকালে রঘু নিজের জন্য এবং চৈতালির জন্য চা বানিয়ে নিয়ে আসে, আর সে চৈতালিকে চা দিয়ে বলে, এখানে একটা স্টেশন ফোন রয়েছে, কিন্তু সেই ফোন থেকে কল করা যায় না। তবে সামনের স্টেশনে যদি কোনো ট্রেন আসে তাহলে সেখান থেকে আমাকে ফোন করা হয়, আর আমি সবুজ পতাকা নিয়ে রেল লাইনের কাছে দাঁড়িয়ে থাকি। এরপর যদি ট্রেন আসার জন্য কোনো ফোন আসে তাহলে আমি নিশ্চয়ই তাদেরকে আপনার সম্পর্কে বলে দেব, আর এরপর তারা এসে আপনাকে নিয়ে যাবে। আর ঠিক সেই সময় ফোনের রিংটন বেজে ওঠে, আর তখন রাঘু হাসতে হাসতে বলে, আরে আপনার ভাগ্যটা তো বেশ ভালো, কথা বলার সঙ্গে সঙ্গে রিংটাও বেজে উঠল। রঘু ফোন উঠিয়ে চৈতালির কথা তাদেরকে বলতেই যাবে, তখনই চৈতালি এসে ফোনটা কেটে দেয়।
রঘু এটা দেখে বেশ অবাক হয় আর বলে, এটা কি করলেন? ফোন কেন কাটলেন? চৈতালি তখন বাইরে নিয়ে এসে রঘুকে বলে, প্রথমে আমি আপনার উপর ভরসা করতে পারছিলাম না, যার কারণে আমি আপনাকে মিথ্যে কথা বলেছি। কিন্তু এখানে আসল সত্যটা হচ্ছে, আমি আমার স্বামীর কাছ থেকে বাঁচার জন্যই ট্রেন থেকে লাফ দিয়েছি। আমি ট্রেন থেকে পড়ে যাইনি, কিন্তু আমি যদি ট্রেন থেকে লাফ না দিতাম, আমার স্বামী হয়তো আমাকে মেরেই ফেলতো। তার কাছ থেকে বাঁচার জন্যই আমি এমনটা করেছি, আর আমি ফিলিপের কাছে ফিরে যেতে চাই না। চৈতালি তখন রঘুকে বলতে শুরু করে, সে একজন সাইকিয়াট্রিস্ট আর ফিলিপ তার পেশেন্ট ছিল। ফিলিপ তার প্রথম বউ মারা যাবার পর ডিপ্রেশনের শিকার হয়েছিল, তাই সে চিকিৎসা নেওয়ার জন্য আমার কাছেই আসতো। আমি খুব ভালোভাবে তার ট্রিটমেন্ট করি, আর ধীরে ধীরে সে সুস্থ হয়ে ওঠে। কিন্তু প্রতিদিন এইভাবে ট্রিটমেন্টের নামে তার সঙ্গে দেখা করা, আর এই দেখা করায় যে কখন ভালোবাসায় রূপান্তরিত হয়েছে সেটা আমি বুঝতেও পারিনি। কিন্তু আমার মধ্যে এতটাও সাহস ছিল না যে আমি ফিলিপকে বলতে পারি যে আমি তাকে পছন্দ করতে শুরু করেছি। তাই আমি অপেক্ষা করি যে ফিলিপ যদি আমাকে পছন্দ করে, সেই আমাকে তার ভালোবাসার কথা বলবে। আর ঠিক এমনটাই হয়। বেশ কয়েকদিন পর সে নিজেই আমাকে বিয়ের জন্য প্রপোজ করে। আমিও তখন তাকে হ্যাঁ বলে দিই, আর এর কয়েকদিন পরেই আমাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পরে সে নিজের রং দেখাতে শুরু করে, আর দিনরাত সবসময় আমাকে ছোটখাটো বিষয় নিয়ে গায়ে হাত তুলতে থাকে। এমনকি সে নেশা করতেও শুরু করে। একদিন তো সে নেশার ঘরে আমাকে এসে এইটা বলে যে সে তার প্রথম বউকে নিজ হাতেই খুন করেছে। আর এইটা শোনার পর তো আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমি যখনই ফিলিপের এই সত্য কথাটি সবার সামনে বলার চেষ্টা করেছি, সবসময় ফিলিপ আমার রাস্তায় বাধা তৈরি করে। এমনকি একটা সময় ফিলিপ আমাকে এটাও হুমকি দেয়, যদি আমি এই কথা কাউকে বলার চেষ্টা করি তাহলে সে তার প্রথম বউয়ের মতো আমাকেও শেষ করে দেবে। আমার কাছে আর কোনো রাস্তাই ছিল না, যার কারণে আমি ওর হাত থেকে বাঁচতে ট্রেন থেকে লাফ দিয়েছি। রঘু সেখানে বসে বসে এইসব কথা শুনে বেশ অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, মেয়েটার সঙ্গে আসলেই অনেক খারাপ হয়েছে। চৈতালি এরপর রঘুর কাছে গোসল করার পানি চাই। রঘু বলে, সকালবেলা আমি পানি নিয়ে এসেছিলাম, আপনি ওইটা দিয়ে গোসল সেরে নিন, পরে আমি আবার পানি নিয়ে আসবো। এরপর চৈতালি গোসল করতে চলে যায়। এরপর আমরা দেখতে পাই রঘু তার ট্যাঙ্ক থেকে কিছু ভালো কাপড় চোপড় বের করছে, যাতে সে চৈতালির সামনে একটু ভালো দেখতে পারে। আর সে নিজের কিছু কাপড় চৈতালিকেও দেয়। এখানে আমরা দেখতে পাই বহুদিন পর কোনো মানুষের সঙ্গে কথা বলতে পেরে রঘু বেশ খুশ মেজাজে রয়েছে। চৈতালি তখন রঘুকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো পরিবার নেই, একাই থাকো নাকি? রঘু তখন বলে, হ্যাঁ, একটা মা ছিল, কিন্তু কয়েক বছর আগে সে মারা গেছে। আর মারা যাবার আগে সে আমাকে বলেছিল, দেখো বাবা, তুমি বিয়ে করে নাও, নইলে আমি যদি মারা যাই তাহলে কার সঙ্গে থাকবে? কিন্তু আজকে মনে হচ্ছে তার কথা না শুনে আমি যে কত বড় ভুল করেছি সেটা আজকে বুঝতে পারছি। দেখো না, এখানে আমি একাই থাকি, যদি বিয়ে করে নিতাম তাহলে কত ভালো হতো। কিন্তু এখন এখানে একটা কথা বলার মানুষ নেই আমার সঙ্গে। কিন্তু দেখুন, ভগবান আপনাকে পাঠিয়ে দিয়েছে যাতে আমার এই একাকিত্ব আমাকে মেরে না ফেলে। রঘু বলে, আমার একটা গাধা আর শাকসবজি চাষ করার জন্য একটা জমিও রয়েছে, যেখান থেকেই আমি আমার খাওয়া দাওয়া করি। চৈতালি বলে, এমন সুখের জীবন হাতে গোনা কয়জন মানুষেরই বা জোটে? দেখো না, আমি আমার লাইফে ফিরে যেতে চাই না, কিন্তু আমি জানি ফিলিপ এত জলদি আমার পিছু ছাড়বে না। তাই আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, যদি কোনোদিন ফিলিপ আমাকে খুঁজতে খুঁজতে আপনার কাছে আসে, তাহলে আপনি তাকে কখনোই আমার কথা বলবেন না। আর সে যদি আমাকে বাগে পেয়ে যায় তাহলে মেরেই ফেলবে। এই কথা বলতে বলতেই চৈতালি রঘুর কাঁধে মাথা দিয়ে কাঁদতে শুরু করে, কারণ সে রঘুর ওপর ভরসা করতে শুরু করেছিল। আর এইটা দেখে তো রঘু বেশ খুশি হয়। চৈতালি তখন হাসতে হাসতে রঘুকে বলে, এখন থেকে তোমার কোনো কাজই একা করতে হবে না, রান্না বান্নার দিকটা আমি সামলে নেব, আর থালা বাসন ধোয়াটা তুমি করে নিও। রঘুও তখন চৈতালির কথা মেনে নেয়। আর ঠিক তখনই ট্রেন আসার আওয়াজ আসে। তখনই সে পতাকা দেখানোর জন্য ট্রেনের কাছে যায়। রঘু চলে যাবার পরে আমরা দেখতে পাই চৈতালি পুরো বাড়ি একটা আদর্শ বউয়ের মতো করে সব গুছাচ্ছে। কিন্তু সবকিছু গুছিয়ে রাখতে রাখতে চৈতালির হাতে এমন একটি জিনিস পড়ে, যেটা দেখে চৈতালির পায়ের নিচের মাটি সরে যায়। চৈতালি রঘুর একটি ট্রাঙ্কের ভেতর থেকে কিছু নিউজ পেপারের কাটিং দেখতে পাই, যেখানে একটি পরিবারের হত্যাকাণ্ডের কথা লেখা হয়েছিল, যে হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে সঙ্গে তাদের 2 বাচ্চাকেও মেরে ফেলা হয়েছে। চৈতালি সেখানে একটি আইডি কার্ডও পায়, কিন্তু এখানে লোকটির নাম তো রঘু ছিল, কিন্তু ছবি ছিল অন্য কারো। আর চৈতালি এতক্ষণ ধরে যে রঘুর ওপর ভরসা করছিল, সে আসলে রঘু নয়,
হতে পারে সেই রঘু ওই পুরো পরিবারকে মেরে ফেলে এই রঘুর আইডি কার্ড নিয়ে নিজে জীবনযাপন করছে, আর এই রেলওয়ের গেটকিপারের চাকরিটাও নিজেই নিয়ে নিয়েছে। চৈতালি তো এই সব কিছু দেখে ভীষণ ভয় পায় আর ভাবতে থাকে, আমি কোথায় এসে ফেসে গেলাম। সে ভাবে, একটা বিপদ থেকে রক্ষা পেতে আমি অন্য আরেকটি বিপদের মুখে নিজেই ঝাঁপ দিয়েছি, এটা আমি কোথায় ফাঁসলাম। সিন কাট হলে আমরা দেখি রঘু বাড়িতে এসেছে। সে এসে দেখে চৈতালি খুব ভয়ে ভয়ে আছে। তখনই সে দেখতে পায় সেই আসল রঘুর আইডি কার্ডটি, আর সে বুঝতে পারে যে চৈতালি কেন ভয় পেয়ে আছে। আর রঘু যে না পেছন ঘুরে সে দেখতে পায় চৈতালি চাকু হাতে তাক করে দাঁড়িয়ে আছে। চৈতালি বলে, দেখো আমার কাছে আসবে না, নইলে আমি তোমাকে মেরেই ফেলবো। রঘু তখন বলে, এটা কি বলছো? তুমি যা ভাবছো সেটা মোটেও ঠিক নয়, আমি তোমাকে পুরো কাহিনী খুলে বলছি। রঘু তখন নিজের জীবনের কথা চৈতালিকে বলতে শুরু করে। রঘু বলে, প্রায় 10 বছর আগে আমার মা যখন আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, তার জোরাজোরিতে আমি বিয়ের জন্য একটা মেয়ে দেখতে গিয়েছিলাম। আমি ওই মেয়েটিকে পরিষ্কার করে বলে দিয়েছিলাম, তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে আমাকে বলতে পারো, আর না বলে যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে ওই ছেলেটির মনটাই ভেঙে যাবে। আসলে আমারও ব্রেকআপ হয়েছে, তাই আমি বুঝতে পারি এই কষ্টটা। কিন্তু তুমি জানো, সেই সময় মেয়েটি আমাকে কিছুই বলেনি, আর আমাদের বিয়েটাও হয়ে যায়। বিয়ের 1 মাস পরে আমার মা মারা যায়, আর এদিকে আমার চাকরিটাও ভালোভাবে যাচ্ছিল না। আর তার উপর দিয়ে বিয়ের 2 বছরের মাথায় আমি একটা ছেলে আর একটা মেয়ের বাপও হয়ে যাই। আর এই অভাবের মুখে পড়ে আমি ডিসাইড করি যে আমি আর কোনো বাচ্চা নেব না, যার কারণে আমি সার্জারি করার প্ল্যান করি, যাতে আমি আর কোনোদিন বাপ না হতে পারি। আমি ডাক্তারের কাছে গিয়ে যখন পরীক্ষা নিরীক্ষা করি, তখন ডাক্তার আমাকে বলে, আপনার তো সার্জারি করার কোনো দরকারই নেই, কারণ আপনি তো কখনো বাপ হতেই পারবেন না। এই কথা শোনার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, আর আমি ভাবতে শুরু করি, ডাক্তার যে বলল আমি বাপ হতে পারবো না, তাহলে আমি 2টা সন্তানের বাপ কি করেই বা হলাম। আর যখনই আমি এর উত্তর চাওয়ার জন্য বাড়িতে গেলাম, দরজা খুলতেই আমি উত্তরটা পেয়ে গিয়েছিলাম। আমি দেখতে পাই আমার স্ত্রী তার পুরনো প্রেমিকের সঙ্গে বিছানায় ওই সব কিছু করছিল। আর এইটা দেখার পর আমার এত রাগ হয়েছিল যে আমি নিজের উপরে কন্ট্রোলটাই হারিয়ে ফেলেছিলাম। আর রাগের মাথায় আমি তাদের 4 জনকে সেখানেই মেরে ফেলি। আর ওই খবরেরই নিউজ পেপার কাটিং তুমি দেখেছ, শুধু এইটুকুই। এই খবরটি ছড়িয়ে পড়ার পর পুলিশ আমার পেছনে লেগে যায়, যার কারণে আমি বাধ্য হয়ে সেই শহর ছেড়ে চলে আসি। পালিয়ে আমি তখন এই স্টেশনেই আসি, আর সেখানেই আমার সঙ্গে রঘু চাচার দেখা হয়। নিজের কাছে তিনি আমাকে আশ্রয় দিয়েছিলেন, চাষবাস সহ সবকিছুই শিখিয়েছিলেন, কিন্তু দীর্ঘদিন অসুস্থ থাকার পর 1 মাস আগেই তিনি মারা গেছেন। রঘু আরো বলে, আমার তো মনে হয় আমার বউ আমার মাকে বিষ দিয়ে মেরে ফেলেছে। হয়তো আমার মা আমার বউকে তার প্রেমিকের সঙ্গে ওইসব করতে দেখে ফেলেছিল, কারণ আমার বিয়ের সময় আমার মা একদম ঠিকঠাক ছিল, আর বিয়ের 1 মাস পার হতে না হতেই মারা গেল। তুমি বলো, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো সে কি করত? এইটা শুনে চৈতালি বেশ কনফিউশনে পড়ে যায়। সে কি করবে বুঝতে পারে না। সে রঘুর মাথা নিজের কাঁধে নিয়ে জড়িয়ে তাকে বলে, আমি বুঝতে পারছি তোমার কষ্টটা। আর এর পরের সিনে আমরা দেখতে পাই চৈতালি রঘুকে বলে, আজকে আমি পানি নিয়ে আসতে যাচ্ছি, তুমি ঘরে বসে আরাম করো। এরপর চৈতালি পানি নিয়ে আসতে চলে যায়। এরপর রঘু যখন বিছানায় শুয়েছিল, সে হঠাৎ করেই উঠে বসে, কারণ এখানে তার মনে হয় কেউ বাড়ির আশপাশ দিয়ে ঘোরাফেরা করছে। তাই সে একটি রড হাতে বাড়ির বাইরে চলে আসে। সে বাইরে এসে দেখে একটি লোক দাঁড়িয়ে আছে। রঘু তখন তাকে নাম জিজ্ঞেস করলে সে বলে তার নাম ফিলিপ। আর রঘু বুঝতে পারে যে এটাই চৈতালির সেই সাইকো হাজবেন্ড, যে কিনা চৈতালিকে খুঁজতে খুঁজতে এখান পর্যন্ত চলে এসেছে। ফিলিপ রঘুকে জিজ্ঞেস করে, আমি এখানে কাউকে খুঁজতে খুঁজতে এসেছি, আপনি কি কাউকে দেখেছেন? রঘু তো আগে থেকেই ফিলিপকে দেখে ভয় পেয়েছিল, যার কারণে সে ভয়ের চোটে বলে ফেলে যে না না, এখানে কোনো মেয়ে আসেনি সাহায্য চাওয়ার জন্য, চলে যান আপনি এখান থেকে। ফিলিপ এখানে সহজেই বুঝতে পারে যে রঘু মিথ্যে কথা বলছে। সে রঘুকে বলে, তুমি আমাকে একটা কথা বলো তো, আমি কখন তোমাকে বললাম যে আমি কোনো মেয়েকে খুঁজতে এসেছি? তাড়াতাড়ি বল, তুই কি করেছিস শিখার সঙ্গে? শিখা নাম শুনে রঘু একটু কনফিউশনে পড়ে যায় যে এই শিখাটা আবার কে। ফিলিপ তখন বলে, মনে হচ্ছে শিখা তোমাকে অন্য কোনো কাহিনী শুনিয়েছে। ফিলিপ বলে, আমি একজন সাইকিয়াট্রিস্ট, আর তুমি যাকে চৈতালি বলছো সেই হচ্ছে শিখা, যে কিনা আমার পেশেন্ট। তার একটু মানসিক সমস্যা রয়েছে, যার কারণে সে মাঝে মাঝে খুব বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে।
আর সে যখন এমন আক্রমণাত্মক হয়ে ওঠে, সে দেখে না তার সামনে কে রয়েছে। আগপিছ না ভেবেই সে আক্রমণ করে দেয় তার ওপরে। আসলে আমি তাকে চিকিৎসা করানোর জন্যই হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু সে ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে চলে এসেছে। ফিলিপ রঘুকে বলে, দেখ ভাই, তুই যদি ওকে লুকিয়ে রাখিস তাহলে আমাকে বলে দে, নইলে সে তোর জান কখন নিয়ে নেবে তুই বুঝতেও পারবি না। রঘু এখানে মনে মনে ভাবতে থাকে, এই কাহিনীর পুরো উল্টোটাই তো আমাকে চৈতালি শুনিয়েছিল। সে ভাবতে থাকে সে কাকে বিশ্বাস করবে, চৈতালিকে নাকি ফিলিপকে। রঘু এসব শোনার পর সোজা সে চৈতালির কাছে আসে। সে এসে শিখা বলে চৈতালিকে ডাক দেয়। এই নামটা শোনার পরে চৈতালির হাত থেকে পানির মটকাটা পড়ে ভেঙে যায়। চৈতালি বলে, ফিলিপ এসেছে তাই না? সেই নিশ্চয়ই তোমাকে আমার ব্যাপারে এমন উল্টাপাল্টা কথা বলেছে। তুমি কি জানো শিখাকে? শিখা হচ্ছে ওর প্রথম বউ, যাকে কিনা সে মেরে ফেলেছে। রঘু বেচারা তো এখানে আবারও কনফিউশনে পড়ে যায়। সে আসলে কাকে বিশ্বাস করবে, শিখাকে নাকি ফিলিপকে? চৈতালি বলে, আচ্ছা তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না তো দেখো, আমি এখনই পুলিশকে ফোন করছি, তাহলে পুলিশ এসে ফিলিপকে নিয়ে চলে যাবে। কারণ এখানে আসল অপরাধী আমি নই, ফিলিপ। আর আমি যখন কোনো অপরাধী করিনি, তাহলে আমি ভয় কেন পাবো? রঘু তখন এইসব কথা শুনে ভাবতে থাকে, চৈতালি হয়তো সত্যি কথা বলছে আর ফিলিপ তাকে বোকা বানাচ্ছে। চৈতালি আর রঘু বাড়িতে ফিরে আসে, কিন্তু এখানে রঘুর কোনো কথাই শোনে না ফিলিপ। সে জোর করে চৈতালিকে নিজের সঙ্গে নিয়ে যেতে শুরু করে, কিন্তু এখানে তার পথ আটকে দেয় রঘু। রঘু ফিলিপকে বলে, দেখো তুমি চৈতালিকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। রঘু বলে, আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না। আর ঠিক তখনই চৈতালি এসে রঘুর নিয়ে আসা সেই রড দিয়েই ফিলিপের মাথায় আঘাত করে বসে, আর ফিলিপ সেখানে মাটিতে পড়ে যায়। কিন্তু এখানে রড মাথায় মারার পর চৈতালি নিজেই কান্না করতে শুরু করে। রঘু তখন চৈতালিকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি একদম ঠিক কাজ করেছো, তোমার ভয় পাবার কোনো দরকার নেই, আমি আছি তো তোমার সঙ্গে, তোমার কিছুই হবে না। ফিলিপ তখন সেখানে আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই রঘু এমন ভাবে মাথায় আঘাত করতে করতে ফিলিপকে শেষ করে দেয়, দেখে যেন মনে হচ্ছিল রঘুর এইটা প্রতিদিনের কাজ। ফিলিপকে মারার পর ফিলিপের মানি ব্যাগের দিকে চোখ যায় রঘুর। রঘু তখন সেই মানি ব্যাগের ভেতর থেকে একটি প্রেসক্রিপশন পায়, আর সে দেখে সেখানে ডাক্তারের নামের জায়গায় ফিলিপ লেখা আছে, আর সে একজন সাইকিয়াট্রিস্ট, আর তার পেশেন্টের নাম হচ্ছে শিখা। আর এইটা দেখার পর রঘুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, আর সে বুঝতে পারে এখানে ফিলিপ তাকে সত্যি কথাই বলছিল। আসলে সেই মেয়েটি চৈতালি নয়, শিখা। রঘু সেখানে চৈতালিকে কিছু বলতেই যাবে, তার আগেই সেখানে চৈতালি এসে বলে, আমি শিখা। আর এই কথা বলেই সে রঘুর মাথায় আঘাত করে। কিন্তু এখানে সিনেমার শেষে আমরা দেখতে পাই রঘু একাই রয়েছে, সেখানে চৈতালি নেই। তার মানে রঘু চৈতালিকে মেরে ফেলেছে। আর এরপর রাত হলে আমরা দেখি রঘু সব নিউজ পেপারের কাটিংগুলো আগুনে পুড়িয়ে দিচ্ছে, যাতে তার সত্যগুলো কেউ জানতে না পারে। এখানে রঘুর কোনোই অনুশোচনা নেই। 4 জন মানুষকে যে সে মেরে ফেলেছে, তারপরেও সে ফিলিপ আর চৈতালিকেও মেরেছে। কিন্তু সে এখানে রহস্যময়ভাবে হাসতে হাসতে সিগারেট টানছিল। আসলে এখানে রঘুর সম্পর্কে শেষের দিকে পরিষ্কার করে কিছুই বলা হয়নি যে সেই রঘু আর এই রঘুটাকে। এখানে আমার তো মনে হয় আসল রঘুকে এই মেরে ফেলেছে, কারণ এখানে রঘু একা থাকতে থাকতে তার মানসিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, যার কারণে সে মানুষ মারতে দ্বিধাবোধ করে না। আর সিনেমার শুরুতে আমরা যে গাধাটিকে দেখেছিলাম, সেটি কি লক্ষ্য করেছেন? হুটহাট করে সেই গাধাটি গায়েব হয়ে যেত। যখন চৈতালি রঘুর আওয়াজ শুনে বাইরে বের হয়ে এসেছিল, সে কিন্তু তখন গাধার সঙ্গেই কথা বলছিল, কিন্তু চৈতালি তখন সেখানে কোনো গাধাই দেখতে পায় না। আসলে এখানে ওই গাধাটি অনেক আগেই মারা গিয়েছিল। একা থাকতে থাকতে মাথায় সমস্যা হবার কারণে রঘু সেই গাধাটিকে এখনো দেখতে পেত। আর এইভাবে সিনেমাটি শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের সিনেমার এক্সপ্লেনেশন। এই সিনেমাটি কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।